আমি তাড়াতাড়ি আমার হাত সরিয়ে বললাম, ভদ্রভাবে কথা বলুন। উনি বললেন, ভদ্রভাবেই তো কথা বলছি। আপনি চিন্তা করবেন না টাকা নিয়ে। আমিও সাদাফের মতো আরকে কোম্পানির এমডি। আমি সাদাফের থেকেও আপনাকে ভালো টাকা দেব, শুধু এক রাতের জন্য। ওনার এসব বাজে কথায় আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। উনি আমার চুপ থাকতে দেখে বললেন, ও বুঝেছি, আপনি এখন সাদাফের আন্ডারে আছেন তো, তাই হয়তো হ্যাঁ করতে পারছেন না। চিন্তা করবেন না, ওর সাথে আমি কথা বলবো। আপনি শুধু রাজি হন, একটা রাতেরই তো বিষয়। দরকার হলে আমি আর কিছু শুনলাম না, দৌড়ে ওখান থেকে চলে আসলাম। কিন্তু সাদাফ আমায় দেখে ফেলেছে, পেছন থেকে বলল, কোথায় যাচ্ছ তুমি? তবে আমি তার কথা না শুনেই তাড়াতাড়ি একটা রিক্সা ধরে নেই। সাদাফ অবশ্য আরেকবার ডাকে আমায় ঈশিতা বলে, কিন্তু আমি আর তার কথা শুনি না। আজকে তার জন্য আমায় এত কথা শুনতে হলো, এত বাজে কথা। আমি কান্না করতেই আছি। আমায় এভাবে কান্না করতে দেখে রিক্সাওয়ালা মামা বলে, কি হয়েছে আপা, আপনি এভাবে কাঁদছেন কেন? আমি বললাম, কিছু হয়নি, আপনি তাড়াতাড়ি চলুন, এয়ার রোড। আমি তাড়াতাড়ি আগে সাদাবের বাসায় গেলাম, আর থাকবো না ওনার সাথে। তাই আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে নিয়ে বাইরে যাব, তখনই দেখি উনি আমার সামনে। উনি বললেন, কোথায় যাচ্ছ তুমি? আমি ওনাকে পাত্তা না দিয়ে যেতে লাগলে উনি আবার বলে, আমি কিছু বলেছি তোমায়? আমি তবু ওনাকে পাশ কাটিয়ে যেতে লাগলে উনি আমার হাত ধরে বললেন, আমি কিছু বলছি তোমায়, তুমি শুনতে পাও না? আমি কাঁদো কাঁদো চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমি আপনার কোনো কথাই শুনতে বাধ্য নই। উনি বললেন, তুমি আমার কথা শুনতে এবং মেনে চলতে বাধ্য। আমি বললাম, না, আমি বাধ্য না। কোন সম্পর্কের টানে আমি আপনার কথা শুনতে বাধ্য? উনি বললেন, আমার স্ত্রী। বলে একটু থেমে বললেন, আসো। বলে আমার হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে আমাকে নিয়ে যেতে লাগলেন। আমি বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? ছাড়ুন। কিন্তু না, উনি আমায় ছাড়লেন না। জোর করে গাড়িতে উঠিয়ে সিট বেল্ট শক্ত করে বেঁধে দিলেন। আমি অবশ্য খোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি তাড়াতাড়ি আমার পাশে বসে এক হাত দিয়ে আমার হাত শক্ত করে ধরলেন, আর অন্য হাত দিয়ে ড্রাইভ করতে লাগলেন। আমি বলছি, আমি যাব না। উনি বললেন, তো কোথায় যাবা তুমি? মিস্টার রাশেদের সাথে যাবা? আমি বললাম, এসব কি বলছেন আপনি? আর এই মিস্টার রাশেদকে? উনি আর কোনো কথার জবাব দিলেন না। ওই রিসোর্টের কাছে এসে আবার গাড়ি থামলো। আমায় আবার ওই রিসোর্টে যেতে হবে। আমি যাব না। তাই আমি না সূচক মাথা নাড়িয়ে বললাম, আমি ভেতরে যাব না। উনি কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে আমায় বললেন, নামো। আমি না সূচক মাথা নাড়িয়ে বললাম, প্লিজ, আমি ওখানে যাব না। কিন্তু উনি শুনলেন না। উনি এবার আমার সিট বেল্ট খুলে জোর করে আমায় ওনার সামনে নিয়ে গেলেন, এবং অবশ্য আমার হাত শক্ত করে ধরে আছেন, তা নাহলে আমি পালিয়ে যেতাম। আমি মাথা নিচু করে কান্না করছি, কিন্তু একই সব ভাঙচুর করা লাগছে কেন? আর সবাই এভাবে শান্ত হয়ে আছে কেন? কি হয়েছে এখানে এতটুকু সময়ে? আর ওই লোকটাকে তো দেখছি না। তখন উনি আমার হাত ধরে চিৎকার করে বললেন, ঈশিতা আমার স্ত্রী। ইজ দ্যাট ক্লিয়ার? কার কার এটা নিয়ে এখনও সন্দেহ আছে, সে যেন সামনে আসে। তাকে যেন আমি আরও ভালো করে বোঝাতে পারি যে ও আমার স্ত্রী। ওনার কথায় আমি অনেকটা খুশি হলাম, আর কিছুটা ভীত। কারণ উনি আমার স্ত্রী বলেছেন, তাই আমি খুব খুশি। কিন্তু উনি এত জোরে বলেছেন যে আমি সহ সবাই ভয়ে কাঁপছে। উনি তখন ইতিকে ডেকে বললেন, সেদিন কে কে ছিল? ইতি বলল, স্যার সেদিন আমার দিকে তাকালে আমি না সূচক মাথা নাড়ালাম। তখন উনি ইতিকে বলেন, হ্যাঁ বলো, কে কে ছিল? তারপর আমায় বললেন, তুমি ওকে মানা করছো কেন? আর ইতি, তুমি কি বলবা নাকি তোমার সিসিটিভি ফুটেজ চেক করব? ইতি বলল, স্যার সেদিন রেশমি, কারিশমা, মাধুরী আর মিলি ছিল। উনি তখন অনেক রেগেই বললেন, তা রেশমি, কারিশমা, মাধুরী আর মিলি আপনাদের কি ইনভাইট দিয়ে ডাকা লাগবে, না আমার সামনে আসবেন? তারা ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এসে বলে, সরি স্যার, আসলে আমরা সত্যিটা জানতাম না। উনি বললেন, বাহ, চমৎকার। সব কিছু পুরো ডিটেলসে না জেনেই অন্যকে এত কথা শোনাতে আপনাদের বাধেনি। আপনাদের তো কাল আমি ব্যবস্থা করছি। রেশমি বলল, স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। কারিশমা বলল, স্যার আর কখনো ম্যামকে কিছু বলবো না, প্লিজ চাকরি থেকে বের করবেন না। উনি বললেন, অফিসে রাখলে তো কিছু বলবেন? আর ওরা সবাই আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, ম্যাম প্লিজ স্যারকে বোঝান না, যেন আমাদের চাকরি থেকে বের করে না দেয়, প্লিজ। উনি বললেন, ওকে বলে কোনো লাভ নেই, এখন আপনারা যেতে পারেন। ওরা তবুও আমার হাত ধরে কাঁদো কাঁদো হয়ে বলে, ম্যাম প্লিজ আমাদের ক্ষমা করেন, আমরা ভুল করছি। উনি তখন আরও রেগে বলেন, আমি কিছু বলছি আপনাদের, এখন আপনারা যেতে পারেন। ওরা ভয়ে সবাই চলে যায়। উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে সব সামলাতে বলে আমায় পার্টি থেকে আবার নিয়ে চলে আসলেন। উনি গাড়ি ড্রাইভ করছেন, আর এক হাত দিয়ে
কপাল শক্ত করে চেপে ধরে আছেন। আমার খুব ভয় লাগছে ওনার কাছে থাকতে। তখন পার্টিতে যেভাবে সবাইকে বকলো, আবার ভাঙচুরও করা ছিল। কিন্তু কেন? উনি কি তবে আমার জন্য ওখানে মারামারি করেছেন? আর ওই এমডিকেও তো দেখলাম না। কি হয়েছিল তবে আমি যাওয়ার পরে? উনি হঠাৎ গাড়ি থামিয়ে দিলেন। আমি চারপাশে তাকিয়ে দেখলাম এটা বাড়ি না। তবে আমি ভয়ে ঢোক গিললাম। ওনার দিকে তাকালাম, উনি কপাল চেপে ধরে চোখ বন্ধ করে আছেন। আমার ভয় আরও বাড়তে লাগলো। এই নিস্তব্ধ পরিবেশে এসে উনি হঠাৎ আমায় বললেন, আই এম সরি ঈশিতা। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি আবার বললেন, আমার অনেক আগেই উচিত ছিল সবাইকে সত্যিটা বলে দেওয়া। আজকে আমার জন্য তোমাকে বলে উনি থেমে গেলেন। আমি এইটুকু সময় ওনার দিকে তাকিয়েছিলাম। উনি আর কিছু বললেন না ভেবে আমি বাইরের দিকে তাকাতেই উনি একটু পরে বললেন, আই লাভ ইউ। আমি চমকে ওনার দিকে তাকালাম, কিন্তু ওনাকে দেখে মনে হলো না যে উনি এই মুহূর্তে কিছু বলেছেন আমায়। মানে উনি আমাকে কথাটা বলে গাড়ি স্টার্ট দিয়েছেন। আমি তাড়াতাড়ি নেমে গেলাম। উনি গাড়ি থেকে নেমে চাবিটা গার্ডের হাতে দিলেন। আমি আগে নামলেও বাড়ির ভেতরে আগে উনি গেলেন। আমি ধীরে ধীরে যাচ্ছি আর উনি তাড়াতাড়ি রুমে চলে গেলেন। আমি রুমে গিয়ে দেখি ফ্লোরে সব পড়ে আছে, মানে কোট, ব্লেজার আর টাই। আর উনি বিছানায় অর্ধেক শুয়ে আছেন আর পাগুলো নিচে রেখেছেন। আর দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করে পুরো বিছানা দখল করে আছেন। আমি ফ্লোর থেকে সব তুলে রাখলাম। তারপর ওনার কপালে হাত দিতেই উনি সাথে সাথে চোখ খুললেন। উনি তাড়াতাড়ি উঠে বসে বললেন, আমি ঠিক আছি। আমি বললাম, আমি তো জানতে চাইনি আপনি ঠিক আছেন কি না। উনি বললেন, তুমি ঘুমিয়ে পড়ো। বলেই উনি বারান্দার দিকে যেতে লাগলেন। তখন আমি বললাম, আর আপনি এখন কি করবেন? উনি বললেন, সেটা তোমার না ভাবলেও হবে। বলেই উনি যেতে লাগলে আমি ওনার হাত ধরে নেই। উনি আমার হাতের দিকে তাকাতেই আমি বললাম, প্লিজ আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েন। আমার এখন ঘুম আসছে না। তো কি করবেন? বারান্দায় দাঁড়িয়ে থাকবো। ওকে, তাহলে চলুন। তুমি গিয়ে কি করবা? আপনি গিয়ে যা করবেন আমিও তাই করব। হঠাৎ আমার খেয়াল হলো আমার হাত কিছুটা আটা আটা করছে। আমি হাতের দিকে তাকাতেই দেখি আমার হাতে কিছুটা রক্ত লেগে আছে। কিন্তু আমি কি এমন করলাম যে আমার হাতে রক্ত লেগে থাকবে? ভালো করে খেয়াল করতে দেখি রক্ত আমার হাত থেকে না, ওনার হাত থেকে বের হচ্ছে। আমি বললাম, আপনার হাতে রক্ত কেন? কাটলো কিভাবে? উনি তাড়াতাড়ি আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললেন, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি এবার ওনার ওই কাটা হাত ধরে বললাম, ইটস মাইন্ড বিজনেস। এটা আপনিও জেনে রাখেন। বলে আমি তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে ওনার হাত সাবধানে ব্যান্ডেজ করে দেই। তারপর ওনার দিকে তাকাতেই কিছুটা লজ্জায় পড়ে যাই, কারণ উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনাকে বললাম, আপনি ঠিক আছেন? আমার কথা হয়তো ওনার ধ্যান ভাঙলো। উনি বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। বলেই বারান্দায় যেতে লাগলেন। আমি বললাম, আবার কই যান? কিন্তু না, উনি শুনলেন না। উনি বারান্দায় চলে গেলেন। এদিকে আমার যে খুব ঘুম পাচ্ছে, তবুও ওনার পাশে গিয়ে বসলাম। আমায় বলল, দাঁড়িয়ে থাকবে? আর দেখো এসে বসে আছে অলস কোথাকার। উনি জানি না কি এত দেখছেন, কিন্তু আমার যে খুব ঘুম পাচ্ছে। উনি হঠাৎ কি কি যেন বলতে লাগলেন, কিন্তু শোনার মতো আমার আর ধৈর্য নেই। আমি ঘুমিয়ে পড়লাম ওনার কাঁধে মাথা রেখেই। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে একদিনও উনি কিচেনে যেতে দিবেন না। আমিও আর ভয় যাইনি। যাই হোক, আমরা একসাথে ব্রেকফাস্ট করছি। ওনার ব্রেকফাস্ট শেষ হতেই উনি অফিসে যেতে লাগলে আমি বললাম, ওদেরকে প্লিজ চাকরি থেকে বের করবেন না। উনি পেছনে ফিরে বললেন, ওরা তোমাকে এত কথা শোনালো আর তবু তুমি বলছো ওদের যেন আমি চাকরি থেকে বের না করি। আমি বললাম, ভুল তো মানুষই করে, তাই বলে এত বড় শাস্তি দেওয়া ঠিক না। আর ওরা তো ক্ষমা চেয়েছে, প্লিজ। উনি আর কিছু না বলে অফিসে চলে গেলেন। মনে হলো উনি শুনবেন না আমার কথা, তাই আর কিছু বললাম না। আমি বিকেলে ছাদে দাঁড়িয়ে ভাবছি তখন কি এমন হয়েছিল আমার যাওয়ার পরে যে সব কিছু ভাঙচুর করা ছিল। কে বলবে আমায় সত্যিটা? হঠাৎ ইতির কথা মনে পড়লো। আমি ওখান থেকে চলে আসলেও সে ওখানেই ছিল। হ্যাঁ, ইতি আমায় সবই সত্যিটা বলতে পারবে। তাকে কল করতেই সে বলে, হ্যাঁ বল, কি হয়েছে? আচ্ছা, উনি কি ওদের চাকরি থেকে বের করেছেন? ইতি বিরক্ত হয়ে বলল, তুই কি এখন ওদের খোঁজ নেওয়ার জন্য আমাকে কল করেছিস? আমি বললাম, ওহ, তুই এত রাগ করছিস কেন? প্লিজ বল না। না, হয়তো তুই মানা করেছিস তাই। আমি বললাম, তুই বুঝলি কি করে? ইতি বলল, স্যারের যা রাগ তাতে বোঝাই যায় উনি আজকে ঠিক কি কি করতেন। আর তুই যদি এখন ওদের বিষয়ে আরও কিছু বলিস তো আমি কল রাখছি। আর রাগ করছিস কেন? আচ্ছা, আরেকটা কথা বলতো। কি কথা? আমি চলে আসার পরে ওখানে কি হয়েছিল? বোন, এই বিষয়ে তুই আর জানতে চাস না। আমি আরও বেকুল হয়ে বললাম,
কেন কেন? কি এমন হয়েছিল যে আমি জানতে চাইব না? ইতি বলল, আরে জানিস না তাই। স্যারের যে এত রাগ আমি কালকে দেখলাম। কেন, কি এমন করেছেন উনি? তুই চলে যেতেই উনি এসে আমাকে জিজ্ঞেস করেন যে তুই কেন ওভাবে পার্টি ছেড়ে চলে গেলি। আমি সব সত্যিটা বলতেই উনি আরকে কোম্পানির এমডিকে গিয়ে জোরে একটা ঘুষি মেরে বললেন, আপনার সাহস কিভাবে হয় ইসি থেকে টাচ করার? ও আমার স্ত্রী। তারপর আবার আরেকটা ঘুষি দিয়ে বলেন, ওকে টাচ করার অধিকার আমি কাউকে দেইনি। আর আপনি কিভাবে? বলে আবার আরেকটা ঘুষি। আজকে তো আপনাকে আমি মেরেই ফেলবো। বলে ওনাকে একটার পর একটা ঘুষি দেয়। অনেকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউ পারছে না। যে আসছে ওই লোকটাকে বাঁচাতে, স্যার উল্টো তাকেই মারছে। তারপর অনেক কষ্টে কয়েকজন মিলে ওনাকে একসাথে ধরে। তখন ওই লোকটা প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলে উনি বললেন, আর একবার শুধু আপনার ওই চেহারা দেখি প্রাণে মেরে দেব। আর আপনার ওই ডিল আমি রিজেক্ট করে দিয়েছি, তা ভালো করে জেনে রাখেন। আমি তো এইসব শুনে একেবারে চুপ। এসব বলে কি ইতি? আমায় চুপ থাকতে দেখি ইতি বলে, অবাক হলি খুব তাই না? আমি বললাম, উনি কি সত্যি ওনাকে এত মেরেছেন? ইতি বলল, তো তোর কি মনে হয় যে আমি তোকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? আমি বললাম, তার জন্যই তো ওনার কাল রাতে হাত কাটা ছিল। গাধা একটা। আমি বললাম, আমি গাধা কেন? মার কি উনি খেয়েছেন নাকি যে ওনার হাত কাটবে? আমি বললাম, কিন্তু আমি ভালো করে দেখছি ওনার হাত কাটা ছিল, আর আমি তো ব্যান্ডেজ করে দিলাম। ইতি বলল, ওই লোকটা চলে যেতেই সবাই ওনাকে ছেড়ে দিলে উনি বললেন, আমাকে আটকালে কেন তোমরা? বলো। বলে উনি একটা কাচের দেয়ালে আবার ঘুষি দেয়। মানে উনি ইচ্ছে করেই? হ্যাঁ, উনি ইচ্ছে করেই নিজের হাত কেটেছেন। কিন্তু কেন? এখনো জানিস না কেন? দেখ, স্যার তোকে ভালোবাসে। তা না হলে উনি কখনো এত রেগে যেতেন না। তোর অসম্মানের জন্য নিজেকে এত কষ্ট দিতেন না। আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। ইতি তখন বলে, স্যারের ভুলের জন্য তাকে কষ্ট দিস না। উনি সত্যি তোকে অনেক ভালোবাসেন। ওনার মতো কেউ তোকে এত ভালোবাসতে পারবে না। আচ্ছা রাখি, আমি এখন অফিসে আছি, বাসায় গিয়ে তোকে কল দেবনি। বলে ইতি কল রেখে দেয়। আর আমি তার কথা শুনে এখনও থমকে যাই। এসব কি? উনি আমার জন্য এত কিছু করলেন কেন? আমি নিচে গিয়ে দেখি ওনার কোট বিছানায় পড়ে আছে। বুঝলাম উনি অফিস থেকে চলে এসেছেন। কিন্তু এই বিকেলে তো উনি অফিস থেকে আসেন না। যাই হোক, উনি শাওয়ার নিতে গেছেন। তাই আমি বিছানায় বসে ওনার অপেক্ষা করতে লাগলাম। উনি বের হতেই ওনাকে বললাম, আজকে হঠাৎ এই সময়ে? উনি বললেন, ভালো লাগছিল না তাই। ঘুরতে যাবে এখন? ওকে। বলে আমি রেডি হতে গেলাম। উনি আমাকে নদীর ধারে নিয়ে আসলেন। আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। তারপর রাতে পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম। তারপর উনি আমায় একটা ফাঁকা রাস্তায় নিয়ে আসলেন। আমি ঠিক চিনি না এটা। এখন উনি আর আমি হাঁটছি। আমরা এই বিকেল থেকে কেউ কারোর সাথে এখনও কথা বলিনি। উনিও বলছেন না, আর আমিও না। আমি তো ভাবছি ইতির বলা কথাগুলো। হঠাৎ উনি আমার হাত ধরলেন। আমি আমাদের হাতের দিকে তাকালাম। উনি তখন বললেন, তুমি কি এখনও আমার উপরে রেগে আছো? কেন? কাউকে বিয়ের বিষয়ে বলেছিলাম না, তার জন্য। কালকে তো বললেন। বললাম, কিন্তু খুব দেরি করে। আমার আরও আগেই বলা উচিত ছিল কথাগুলো। সেদিন আমার জন্য তোমাকে অফিসের সামান্য এমপ্লয়িরা এত কথা শোনালো। আবার কাল আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, সাদাব প্লিজ এভাবে নিজেকে ছোট করবেন না। আপনি বিষয়টা সবার কাছে গোপন করে ভুল করেছেন, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর এভাবে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আই লাভ ইউ ঈশিতা। আমি ভয়ে কিছু বলতে পারছি না, যেন পাথর হয়ে গেছি। উনি আমায় ছেড়ে দিতে আমি তাড়াতাড়ি গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসি। উনি হয়তো আমার বিষয়টা বুঝতে পেরেছেন, তাই উনিও এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলেন। আমি পুরোটা রাস্তা চুপ করেছিলাম লজ্জায়। বাড়ির সামনে গাড়ি থামতেই আমি তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলাম। উনি গাড়ি পার্ক করে আসতে আসতে আমি বিছানা করে লাইট অফ করে শুয়ে পড়েছি। উনিও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লেন আমাকে জড়িয়ে ধরে। এভাবে কেটে গেল আরও এক সপ্তাহ। এখন আর উনি আগের মতো এত রাগি না। মানে সবার সাথে যাই করুক না কেন, আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। ভাবছি ওনাকে বলে দেব প্রেগনেন্টের বিষয়টা, কিন্তু ভালো সুযোগ পাচ্ছি না। ভাবছি আজকেই উনি অফিস থেকে আসলেই বলে দেব, কিন্তু না, উনি আজকে অফিস থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। এদিকে আমার খুব ঘুম চলে এসেছে, কিন্তু ওনাকে ছাড়া ডিনার করতে ভালো লাগে না। আমরা ব্রেকফাস্ট আর ডিনার একসাথে করি। তাছাড়া লাঞ্চ উনি অফিসে আর আমি বাড়িতে। যাই হোক, উনি আসতেই আমরা ডিনার করে নিলাম। আর ডিনার করতেই আমি ঘুম। তবে আজকে আমি ইচ্ছে করেই ওনার বুকে মাথা রেখে ঘুমালাম। আজকে ওনাকে বলতে চাইলাম প্রেগনেন্সির বিষয়টা, আর এদিকে ওনার শোনার কোনো ইচ্ছাই নেই, যা আমিও আর বলবো না। কিন্তু আজ হঠাৎ উনি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন। তারপর ফ্রেশ হতেই উনি নিজে থেকেই আমায় বললেন, ছাদে যাবে? আর আমি বেশি না ভেবে রাজি হয়ে গেলাম। আমরা
এখন ছাদে দাঁড়িয়ে চুপচাপ দুজনেই দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা প্রশ্ন আমার মাথায় আসলো, তাই ওনাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপনি হঠাৎ আমার প্রতি এত কেয়ারিং কেন হলেন? উনি আমার দিকে তাকাতে আমি বললাম, না মানে টানা 2 মাস আমার সাথে জোর করার পর হঠাৎ আমার কাছে আসা বাদ দিয়ে দিলেন, এমনকি আমায় স্পর্শ পর্যন্ত করতেন না, তাই আর কি, জানতে ইচ্ছে হলো। উনি একটু থেমে আকাশের দিকে তাকিয়ে বললেন, নিজের ভুলটা বুঝতে পারলাম তাই। আবার একটু থেমে বললেন, সেদিন হঠাৎ ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলাম, কিন্তু বাড়িতে কোথাও তোমাকে না দেখে চিন্তায় পড়ে গেছিলাম। পরে ছাদে উঠতে দেখি তুমি রেলিং ধরে দাঁড়িয়ে আছো, একটু শান্তিবোধ হয়, কিন্তু হঠাৎ তোমার চোখে পানি দেখে একটা অজানা কষ্ট খুব অনুভব করলাম। বুকের ভেতরটা জানি না কেমন করতে থাকে, যেন মনে হলো তোমাকে তো আমি বেশি কষ্ট দিয়ে ফেলিনি। নিজের করা ভুলের প্রতি আফসোস হতে লাগলো। সেদিন থেকে তোমাকে খুশি রাখার জন্য ভাবলাম আর তোমাকে জোর করব না। আগে তোমার মনে আমার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করব, তারপর ভালোবেসে তোমার কাছে যাব, জোর করব না। আমি ওনার কথায় সত্যি অবাক। সত্যি উনি একজন ভালো মানুষ, কিন্তু আবার হঠাৎ আর একটা প্রশ্ন আসলো যে উনি যদি ভালো মানুষ হন তবে আমায় জোর করে সেদিন কিস করলেন কেন? তাই বললাম, আচ্ছা সেদিন পার্টির কথা আপনার মনে আছে? উনি বললেন, এখন কি তুমি এটাও জানতে চাও যে সেদিন আমি তোমায় জোর করে কেন কিস করলাম? আমি চুপ করে থাকলাম, কারণ আমি ভাবছি উনি বুঝলেন কিভাবে। উনি হয়তো আমার নিস্তব্ধতার মানে বুঝতে পারলেন, তাই বললেন, আমি কোনোদিন তোমার দিকে ভালো করে তাকাইনি। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালো করে তাকালাম না, কারণ বিয়ে করার তেমন কোনো ইচ্ছে ছিল না। কিন্তু সেদিন হঠাৎ তোমাকে ওই গোল্ডেন কালারের ড্রেসে হালকা মেকআপে অসম্ভব সুন্দর লাগছিল, যা এখন বলে বোঝানো সম্ভব না। মনে করো তোমাকে সেদিন দেখে আমি এক প্রকার ক্রাশ খাই। তারপর তোমার গান আমাকে তোমার প্রতি আরও অ্যাট্রাকটিভ করে তোলে। নিজেকে কন্ট্রোল করে ওঠা মুশকিল হয়ে গেছিল। জানি না হঠাৎ কেউ একজন আমায় ড্রিঙ্ক দিল আর আমি নেশার ঘরে ড্রিঙ্ক করে নিলাম। আর ওনাকে থামিয়ে দিয়ে বললাম, ড্রিঙ্ক করার আগে কি কখনো নেশা হয়? উনি মুচকি হেসে আমার দিকে তাকালেন, যার অর্থ আমি বুঝলাম না। তাই আমি বললাম, এভাবে হাসার কারণ? তুমি সত্যি গাধা ঈশিতা, এটা ড্রিঙ্কের নেশা না, এটা তোমাকে নিজের করে পাওয়ার নেশা। আমি এবার বুঝতে পারলাম বিষয়টা, তাই একটু লজ্জাবোধ করলাম। তখন উনি বললেন, এভাবে লজ্জা পেলে তোমাকে দেখতে যা লাগে না। আমি আমার হাত দিয়ে ওনার মুখ ঢেকে দিলাম। আসলে উনি একটা নির্লজ্জ, তাই বললাম, আপনি সত্যি একটি নির্লজ্জ। উনি আমার হাতটা নামিয়ে বললেন, কি করব মনটা নির্লজ্জ হলে? আবার একটু থেমে বললেন, তারপর শোনো তো আগে। সেদিন ড্রিঙ্কস করার পর আমি তো আরও মাতাল হয়ে যাই, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি। তাই আমি মুখ ধুতে রুমে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তোমাকে দেখে আর নিজের উপরে কন্ট্রোল হয় না। আর তখনই উনি থেমে যান। তাই আমি বলি, আর তখনই আপনি আমার সাথে জোর করেন। উনি বললেন, কিন্তু যখন তুমি আমায় এর জন্য থাপ্পড় মারলে তখন তোমার ওপর খুব রাগ হলো, কিন্তু মনে হলো এটা ঠিক হয়নি, তুমি ঠিক করেছো। তাই আমি বিষয়টা ভুলে তোমাকে এই বিষয়ে আর কিছু বললাম না। কিন্তু তুমি যখন রিজেন্ট লেটার দাও তখন তোমার ওপরে আমার রাগ আরও বেড়ে যায়। তাই বলে কি? তাই বলে আমার সাথে তো খারাপ ব্যবহার করতে হবে? তো কি করব? তোমার জন্যই তো। তুমি রিজেন্ট লেটার না দিলে তো এত কিছুই হতো না, আর আমিও কিছু বললাম না। তখন উনি আমার হাতে হাত রেখে বললেন, সরি। কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবলাম উনি সত্যি ভালো মানুষ, কারণ যে ভুল করে স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর ওনার চোখে মুখে এর জন্য অনুতপ্ততা স্পষ্ট প্রকাশ পেয়েছে। যে ভুল করে সত্যি অনুতপ্ত হয় তার প্রতি আর ক্ষোভ রাখতে নেই, এতে ঝামেলা বাড়ে আর ভালোবাসা কমে। উনি আবার বললেন, জানো ঈশিতা? আমি বললাম, কি? আমি একদিন স্কুল থেকে বাবার সাথে আসছিলাম, আর মা রান্না করছিল। বাবা আগে ভেতরে চলে যায় আর আমি ড্রাইভার আঙ্কেলের সাথে কথা বলছিলাম। আর তখনই হঠাৎ একটা বিকট শব্দ আসে বাড়ির দিক থেকে। আমি বাড়ির দিকে তাকাতেই দেখি পুরো বাড়িতে আগুন লেগে গেছে। আমি ছুটে যাওয়ার জন্য দৌড় দিয়েছিলাম, আর তখনই ড্রাইভার আঙ্কেল আমায় ধরে নেয়। সেদিন অনেক কেঁদেছিলাম, কিন্তু বাবা মা আর কেউ ফেরেনি। পরে ভালো করে তদন্ত করে বলে যে রান্না করতে গিয়ে ওভেন পুড়ে গিয়ে আগুন লেগে যায়, আর সেখান থেকে পুরো গ্যাস সিলিন্ডার আগুনে লেগে যেয়ে পুরো বাড়ি পুড়ে যায়। বেশি গ্যাস না থাকায় শুধু বাড়িটারই ক্ষতি হয়। তার মানে কি এজন্যই আপনি আমাকে বলতে না দিয়ে? উনি বললেন, হ্যাঁ, সেই ভয়ে আমি তোমাকে কিচেনে যেতে দেই না। যদি তোমার কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কারণ আমি যে সত্যি তোমাকে খুব ভালোবাসি ঈশিতা। উনি কাঁদতে লেগেছেন প্রায়, তাই আমি ওনার চোখের পানি মুছে দিয়ে ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমিও আপনাকে খুব ভালোবাসি সাদাব, প্লিজ কখনো আমায় একা ছেড়ে যাবেন না তো?
কথা দিলাম কখনো তোমায় একা ছেড়ে যাব না। তোমার সাথে তোমার ছায়া হয়ে প্রতিটা মুহূর্ত থেকে তোমাকে রক্ষা করার চেষ্টা করব। যাই হোক, রাতে আমরা ডিনার শেষ করে রুমে আসতেই ওনাকে কেউ একজন কল করে আর উনি ড্রয়িং রুমে কথা বলতে বলতে চলে যান। তখন হঠাৎ একটা বুদ্ধি আমার মাথায় আসলো। তাই কথা অনুযায়ী কাজ। আমার একটা ব্রাউন কালারের লেহেঙ্গা ছিল, তাই তাড়াতাড়ি ওটা পরে সুন্দর করে একটু মেকআপ করলাম। কিন্তু এখনও উনি আসছেনই না। জানি না কি এত বকবক করছেন উনি। এদিকে লজ্জাও লাগছে খুব। হঠাৎ পেছন থেকে উনি বললেন, নিশিতা। আমি ওনার দিকে তাকাতেই উনি অনেক অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, এত সাজার কারণ? আমি গাল ফুলে বললাম, কোথায় এত সেজেছি, একটু তো। বলতে গিয়ে থেমে গেলাম, কারণ উনি আমার কোমর জড়িয়ে ধরেছেন। আমার চুপ হতে দেখে উনি বলে, বলো, একটুই তো সাজার কারণ কি? না মানে কি? আসলে আমি কনসেপ্ট করেছি। ও, তুমি কনসেপ্ট করেছো? তারপর একটু থেমে থেমে বলেন, তুমি কনসেপ্ট করেছো? মানে আমি আপনি বাবা হতে চলেছেন। তো তুমি সত্যি বলছো আমি বাবা হতে চলেছি? আমি সত্যি বলছি। আমি আর কিছু বলতে পারি না, তার আগে উনি আমায় কোলে তুলে নিয়ে ঘুরতে লাগেন। আমি বললাম, এ কি করছেন আপনি? আমায় না, আমার মাথা ঘুরছে তো। ঈশিতা, তুমি আজকে আমায় সত্যিই পরিপূর্ণ করে দিলে। আমার জীবনে সেটা গিফট দিলে। আই লাভ ইউ ঈশিতা, আই লাভ ইউ। উনি আবার বললেন, কতদিন হলো? আমি বললাম 15 সপ্তাহ। উনি অনেক সময় আমাকে এভাবে কোলে করেই রাখলেন। আমাকে কোল থেকে নামিয়ে বলে, ইউ নিড টু টেক রেস্ট। আমি ঘুমানোর জন্য যেতে লাগলে উনি আমায় হাত ধরে বলেন, এনিওয়ে, আজকে এত সাজার কারণ কি বললেন না যে? আমার মনে হয় অন্য কোনো কারণও আছে। না, কি আবার কারণ হতে পারে? তারপর উনি হঠাৎ আমার পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, সত্যিটা কি বলবে? আমি মাথা নিচু করে আছি লজ্জায়, কিভাবে বলবো? উনি তখন বললেন, আজকে না বলা পর্যন্ত কিন্তু তোমায় ছাড়ছি না। আমি বললাম, আজকে আমি আপনার কাছে যেতে চাই। এতদিন যা জোর করে হয়েছে তা আজকে না হয় ভালোবেসে হয়ে যাক। আমি মনে মনে বললাম, ইস, আমার লজ্জা শরম কিচ্ছু নেই। সত্যি দিন দিন আমার মনটা নির্লজ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ে তখন উনি আর কিছু বললেন না। আমি ভাবলাম হয়তো উনি রাজি না, কিন্তু হঠাৎ উনি আমাকে কোলে করে নিয়ে বিছানায় আস্তে করে শুয়ে দিলেন। তারপর 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 আর কি কিছু না। আপনাদের এত না জানলেও চলবে। শুধু এতটুকু জানুন যে এতদিন সাদাব যেটা জোর করে নিয়েছে আমার কাছ থেকে, আজকে আমি সেটা নিজে থেকেই তাই চেয়েছি ভালোবেসে। আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। এতদিন ওনাকে যতটা খারাপ মনে করেছিলাম, উনি ততটাও খারাপ না, কিন্তু খুব রাগী। কিন্তু আমি সত্যি ওনাকে খুব ভালোবাসি। ওনার মতো কেউ আমার লাইফে আছে বলেই আমার নিজেকে এত সুখী মানুষ বলে মনে হচ্ছে। সবাই প্লিজ জানাতে ভুলবেন না কিন্তু আমার মনটা নির্লজ্জ গল্পটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে তো আমি গল্পটা দিয়ে খুশি করে দিলাম, এবার আপনারাও আমাকে একটু খুশি করে দিন, কারণ আপনাদের এই একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। অনেকে আছে গল্প দেখেন কিন্তু কিপটামি করে কোনো লাইক অথবা কমেন্ট করেন না, আর কেউ কেউ কমেন্ট করলেও নেক্সট বলে রেখে যান। আমরা অবশ্যই পরবর্তী পর্ব দেব, কিন্তু আপনারা যদি না বলেন এটা কেমন হয়েছে, তবে আমাদের ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। গল্প পড়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।